আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল, সবকিছু ফেলে রেখে তুচ্ছ, এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ। হিংটিং ছাড়, আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল, সবকিছু ফেলে রেখে তুচ্ছ, এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ। হিংটিং ছাড়। এর চোখেতে চোখ মিলিয়ে দেখছ জগৎ যারা, গুপ্তধনের সন্ধানেতে ছুটে মরছ যারা। ইচ্ছে পূরণ হবেই যেন জেনে রেখো তারা, উঠবে মনেতে স্বপ্ন মুকুল, রামধনুরি পুচ্ছ, এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ। হিংটিং ছাড়, আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল, সবকিছু ফেলে রেখে তুচ্ছ, এলো মজার দুনিয়ার গল্প গুচ্ছ। হিংটিং ছাড়, আয় তোরা ছুটে আয় কচি কাঁচা ফুল, কচি কাঁচা ফুল। হিংটিং ছাড়। জয় মণিভদ্রের জয়, জয় মণিভদ্রের জয়, জয় মণিভদ্রের জয়, জয় মণিভদ্রের জয়। আপনারা দয়া করে আমার জয়ধ্বনি করবেন না, আমি আপনাদের মতোই একজন সামান্য মানুষ। এ কি বলছেন আপনি? আপনি সাধারণ মানুষ। সমস্ত লোকেদের বিপদে আপদে আপনি তাদের যে সাহায্য করেন তা স্বয়ং রাজার কাছ থেকেও পাওয়া যায় না। আপনারা এই কথা বলে আমায় লজ্জা দেবেন না। মহারাজের কাজ প্রজা পালন, আর তা তিনি যথাসাধ্য করেন। ভগবানের দয়ায় আমি আপনাদের সাহায্য করতে পারছি, এই তো আমার পরম সৌভাগ্য। ধন্য ধন্য মণিভদ্র, ধন্য তুমি। বলুন, আপনার কি উপকার করতে পারি আমি? আগে আগে আমি একজন সামান্য কৃষক। আমার মেয়ের বিয়ের জন্য যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন। নিশ্চয়ই, এ তো আমার পরম সৌভাগ্য। এই সোনার টাকাগুলো আপনার সমস্যা দূর করতে পারবে বলে মনে হয়। ভগবান ভগবান আপনার ভালো করুন। বাবারে, কতক্ষণ ধরে হাঁটছি, কখন যে পৌঁছবো কে জানে। তাড়াতাড়ি মহারাজের কাছে খবরটা দিতে হবে। ও দাদা, একটা কথা জিজ্ঞাসা করার ছিল। চেহারা দেখে মনে হচ্ছে এই শহরে নতুন আসছো। কি সর্বনাশ, আপনি কি ভগবান নাকি? না না, ভগবান হতে যাব কেন আমি। তাহলে নিশ্চয়ই নামি জ্যোতিষী। তা আমার একটু হাতটা দেখে যদি বলে দেন কবে রাজা হব। আরে থামো তো তুমি, আমি ভগবানও নই জ্যোতিষও নই। কি সর্বনাশ, তাহলে কি আপনি ভূত? রাম 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 রাম। চুপ চুপ, একদম মুখ বন্ধ করো। লোকটা হয় খুব চালাক, নয় খুব বোকা। একটু বাজিয়ে দেখতে হবে। তা কোথা থেকে আসা হচ্ছে? কি হলো, কথা বলছো না কেন? আরে উত্তর দাও, ওরকম মুখ নাড়ছো কেন? আগে আপনি তো চুপ করতে বললেন, মুখ বন্ধ করে কথা বলবো কি করে? আচ্ছা এবার বলো, এই কোথা থেকে আসছো? আগে অচিনপুর থেকে। তা কি কাজে এখানে আসা হচ্ছে? ওখানে সবাই বলল পাটুলিপুত্রে মণিভদ্রের কাছে গেলে কাজ পাবি, তাই ওনাকেই খুঁজছি। মণিভদ্রের নাম তাহলে সর্ব জায়গায় ছড়িয়েছে। ও দাদা, আপনি কি মণিভদ্র? না, আমি মণিভদ্র নই, কিন্তু একটা কথা বলো তো বাপু, তোমার দেশে তুমি এমন কোনো কাজ পেলে না যে তোমাকে এত দূর আসতে হলো? আগে সবাই বলে আমি খুব বোকা, তাই কেউ কাজ দেয় না। পরীক্ষা করে দেখে নি। ও তাই নাকি? তা এই রাস্তা ধরে সোজা চলে যাও, সামনে যে বড় বাড়িটা দেখবে সেইটাই হচ্ছে মণিভদ্রের বাড়ি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার তাহলে আসি। নিশ্চয়ই যাবে, কিন্তু তোমার হাতে ওটা কি? ও এটা আমার খাবার জল, পথে লাগবে বলে সঙ্গে নিয়েছি। তা বেশ, কিন্তু দেখতে পাচ্ছ না ওটা যে ফুটো, আরে জল পড়ে যাচ্ছে যে। কই, কোথায় ফুটো? যা, সত্যি বেটা বোকার হদ্দ।
আপনাকে দেখে মনে হচ্ছে আপনার আরো কিছু বোধহয় বলার আছে, কিন্তু বলতে পারছেন না। কিভাবে বলবো সেটাই বুঝতে পারছি না। সব সময় বিপদে আপদে তুমিই আমায় রক্ষা করেছো, কিন্তু কিন্তু এভাবে আর কতদিন তোমায় বিরক্ত করব? আপনি আমায় নির্ভয়ে সব কথা বলুন। এবারে জমিতে ভালো ফসল হয়নি। মহারাজের খাজনা দিতে গিয়ে প্রায় সবটুকুই চলে গেছে। সারা বছর স্ত্রী পুত্রকে নিয়ে কি করব, কি খাবো তাই ভাবছি। ও এই ব্যাপার। আপনি আমার খাদ্য ভাণ্ডার থেকে আপনার প্রয়োজন মতো যত খুশি খাদ্যশস্য নিয়ে যান, কেমন? ধন্য তুমি মণিভদ্র, ধন্য তুমি। তোমার দয়ার তুলনা হয় না, তোমার দয়ার তুলনা হয় না। ওরকম কথা বলবেন না, সবই ভগবানের ইচ্ছা। আমি এখন আসি, নমস্কার। সাধু মহারাজদের খাবার ব্যবস্থা করতে হবে। মহারাজে জয় হোক। বলো, কি দেখলে? মহারাজ, মণিভদ্র সবাইকে অর্থ দিয়ে বশ করছে। শুধু এই নগরে নয়, সমস্ত দেশ বিদেশে ওর জনপ্রিয়তা ছড়িয়ে পড়েছে। দূর দূর থেকে লোকেরা ওর সাথে দেখা করতে আসছে। ওর পরিকল্পনাটা কি বুঝছো? ও কি বিদ্রোহ ঘটিয়ে এই দেশের রাজা হতে চাইছে? সেরকম উদ্দেশ্য কিছু বুঝতে পারিনি মহারাজ, তবে ওর ইশারায় বিদ্রোহ হওয়া কিন্তু অসম্ভব নয়। কাছে এসো। আপনারা আমায় আশীর্বাদ করুন, যাতে চিরকাল আমি আপনাদের সেবা করে যেতে পারি। হরি ওম তৎসৎ। ভগবান তোমার মনস্কামনা পূর্ণ করুক। ও মশাই, আপনি কি মণিভদ্র? হ্যাঁ, আমি মণিভদ্র। ওহ, এতক্ষণে খুঁজে পেয়েছি। আপনি আমায় খুঁজছেন কেন সেটা যদি বলেন। সবাই বলেছে একমাত্র আপনি আমায় চাকরি দিতে পারেন। মনে হয় ছেলেটার বুদ্ধি একটু কম আছে, কিন্তু মনটা ভালো। ও, তোমার তাহলে চাকরি চাই? হ্যাঁ, সে যে কোনো একটা কাজ পেলেই হলো। তা তুমি কি কি কাজ করতে পারো সেটা যদি একটু বলো তাহলে সুবিধে হয়। কাজ অনেক রকমই জানি। খেতে জানি, ঘুমোতে জানি, হাঁটতে ছুটতে পারি। ব্যাস, আমি বুঝে গেছি। আজ থেকে তুমি এখানেই থাকবে আর আমার ভাই ফরমাস খাটবে, কেমন? আগে যা বলবেন তাই করব। আপনাদেরকে কেন এখানে ডাকা হয়েছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। মহারাজ, আমরা শুধু এটুকু বুঝতে পেরেছি যে ব্যাপারটা অত্যন্ত গোপনীয়, তাই আপনি আমাদের এভাবে ডেকেছেন। এখন আপনি যদি একটু খোলাখুলি আমাদের বুঝিয়ে দেন যে কি করতে হবে, তাহলে সুবিধা হয় মহারাজ। আপনাদেরকে মণিভদ্রের ক্ষতি করতে হবে। সে কি? সে কিভাবে সম্ভব? আপনাদের প্রশ্ন করার জন্য এখানে ডাকিনি, এটা আমার আদেশ। মহারাজ, আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে মণিভদ্রের কাছ থেকে উপকার পেয়েছি, আর আজ কিভাবে তার ক্ষতি করব? সেটা আমার সমস্যা নয়। তোমাদের যা বলা হয়েছে সেটাই করো, না হলে আমাকে তোমাদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে। এখন তোমরা যেতে পারো। মহারাজ তো আমাদের আচ্ছা সমস্যায় ফেললেন। সে তো সত্যি, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে মহারাজ হঠাৎ করে ওর মতো একজন ভালো লোকের ক্ষতি কেন করতে চাইছেন। রাজা মহারাজের ব্যাপার কি আর আমাদের মতো সাধারণ মানুষের মাথায় ঢুকবে? এখন কাজটা কিভাবে করব এই হলো চিন্তা। মহারাজের ভয় আমাদের এই বাজে কাজটা করতে হচ্ছে, কিন্তু আমার মন বলছে। কি হলো, থেমে গেলে কেন? কি বলছে তোমার মন? আমার মন বলছে এতে সাময়িকভাবে মণিভদ্রের ক্ষতি হলেও তুমি দেখো এতে ওর ভালোই হবে। চলো, আর কি করা যাবে, কাজে লেগে পড়া যাক। খাদু, এই খাদু, আরে এই বুদ্ধু, কোথায় গেলি? এদিকে আয়। আগে এসে গেছি বাবু। কতটা বেলা হয়ে গেছে সেটা দেখেছিস? আগে হ্যাঁ, অনেকটা বেলা হয়ে গেছে। তাহলে হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি যা। আগে কোথায় যাব? ওহ, তোকে নিয়ে হয়েছে এই এক জ্বালা। সব কথা তোকে বুঝিয়ে বলতে হয়। আজ সকালে এখনো নাপিত আসেনি, আমার দাড়ি কাটা হয়নি। তাড়াতাড়ি যা, নাপিতকে বাড়ি থেকে ডেকে নিয়ে আয়। এই তো এক্ষুনি যাচ্ছি।
ও দাদা শুনছো? সে একটু দেরি হবে, আগে দাড়ি টাড়ি কেটে তারপরে তোমার চুল টুল কাটতে পারবো। কি সর্বনাশ, আমি চুল কাটবো না। মলদা, তো চুল কাটবি না তো এখানে এসো কেন? আগে আমি জিজ্ঞাসা করছিলাম যে আমাদের নাপিতের বাড়িটা কোথায় জানো? তোমাদের নাপিতের নামটা বললে নিশ্চয়ই বলতে পারবো। তা তোমাদের নাপিতের নামটা কি? তা তো জানি না। তুমি তো আচ্ছা বুদ্ধু, নাপিতের নাম জানো না, বাড়ি কোথায় জানো না, অথচ তাকে খুঁজতে বেরিয়েছো। সম্ভব নাকি? কেন নয়, যদি এটা সম্ভব না হয় তাহলে তুমি আমার নামটা জানলে কি করে? তোমার নাম কি নাম? কখন বললাম? কেন, ওই যে বললে বুদ্ধু, ওটাই তো আমার নাম। আরে বেটা, এ তো সত্যি বুদ্ধু দেখছি, এর সাথে বক বক করে লাভ নেই। বাবু বলল নাপিতকে ডেকে নিয়ে আয়, আমিও বেরিয়ে পড়লাম। এই, তা তোমার বাবুর নাম কি? সবাই তাকে এক ডাকে চেনে, তার নাম মণিভদ্র। কি বলে? মণিভদ্র? হ্যাঁ, আমি তো তার নাপিতকেই খুঁজছি। মণিভদ্রের নাপিতের শরীর খারাপ, মরো মরো অবস্থা। এই সুযোগে যদি একবার ওর কাজে ঢুকি পড়তে পারি তাহলে আমার আর দুঃখ কষ্ট থাকবে না। কি হলো, এবার বলবে তো নাপিতের বাড়িটা কোথায়? ওহ, বুদ্ধুটা তো অনেকক্ষণ গেছে, এখনো ফিরলো না। আজ মনে হয় এইভাবেই বাড়ির বাইরে বেরোতে হবে। এই যে ভাই মণিভদ্র, কেমন আছো? আরে এসো এসো ভাই এসো। তা এই সময় কি ব্যাপার, সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ হ্যাঁ, এমনিতে তো সব ঠিকই আছে, কিন্তু আরে এত কিন্তু কিন্তু করছো কেন? না, ওই বিদেশে বাণিজ্যের একটা বড় সুযোগ পেয়েছি, কিন্তু অত জিনিসপত্র কোথা থেকে পাবো বুঝতে পারছি না ভাই। হাতে বিশেষ পয়সা কড়িও নেই, তাই তুমি যদি কিছুদিনের জন্য ধারে কিছু মাল দাও তাহলে বড় উপকার হয় ভাই। ওগুলো বিক্রি করে পয়সা এলেই দিয়ে দেবো। আমরা এতদিন ধরে একসাথে ব্যবসা করছি, আর আজ এইটুকু করতে পারবো না? তোমার কি লাগবে সেটা বলে দিও, আমি তোমার প্রয়োজন মতো জিনিসপত্র পাঠিয়ে দেব। ওহ, বাঁচালে ভাই, আমি কাল সকালেই তোমার কাছে ফর্দ পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি এখন তাহলে আসি। হ্যাঁ ভাই, এসো। ওফ, সেই কখন থেকে গেছিস তুই? কোথায় গেছিলি? আর ইনি কে? আগে আগে আমি সাধু নাপিত। আপনার নাপিতের খুব শরীর খারাপ হয়েছে তো, সে আর কাজ করতে পারবে না। আজ থেকে আমি আপনার কাজ করব। ঠিক আছে, আজ তাড়াতাড়ি দাড়িটা কামাও দেখি, অনেক দেরি হয়ে গেছে। কি গো, কি খবর হলো বলো? মণিভদ্র আমার কথা মেনে নিয়েছে, ও আমাকে ধারে সমস্ত জিনিসপত্র দিতে রাজি হয়েছে, কিন্তু এবার কি? তুমি এক কাজ করো, তুমি ওর থেকে 50 গাড়ি দামি দামি জিনিসপত্র নাও, তারপর কিছুদিনের জন্য বিদেশে গিয়ে সেগুলো বেচে দাও। সে তো করলাম, কিন্তু তারপর কি? তারপর আবার কি? তুমি এখানে এসে ওকে বলবে তুমি বিদেশ যাওয়ার সময় জাহাজ ডুবি হয়ে সমস্ত জিনিসপত্র সমুদ্রে ডুবে গেছে, তাহলে মণিভদ্র এবার তোমার থেকে কোনো টাকাই আর চাইতে পারবে না। আমি মণিভদ্রকে যতটুকু চিনি সে টাকা চাইবে না, কিন্তু এইটুকু ক্ষতির জন্য ওর কিচ্ছু যায় আসবে না। আমি সব দিক চিন্তা করেই বলছি, ওর কাছে এখন 100 গাড়ি জিনিসপত্র আছে, তার থেকে 50 গাড়ি চলে গেলে যথেষ্ট ধাক্কা লাগবে। আগে এই কাজটাই করো, কিন্তু কেউ যেন জানতে না পারে যে তুমি ধারে এসব নিয়েছো, মনে থাকবে? ঠিক আছে, তাই হবে। হুজুর, আমার কাজ শেষ হয়ে গেছে। বাহ, বেশ ভালো কাজ করেছো। এই নাও, এই মোহরটা নাও। তুমি প্রতিদিন সকাল সকাল চলে এসো। বুদ্ধু, যা বাবা, ওকে বাইরে ছেড়ে দিয়ে আয়। চলুন। ও বুদ্ধু, বুদ্ধু, তোমার এই মনিবের ঘরে ওই থালার মধ্যে থলেগুলো ওভাবে সাজানো আছে কেন? হুম, ওগুলো যে সে থলে নয়, ওর ভেতর সোনার মোহর ভরা আছে। এক্ষুনি সাধুরা আসবে, তাদের প্রত্যেককে একটা করে থলে প্রণামী দেওয়া হবে। ও, এই মৌকা ছাড়া যাবে না, নিয়ে একটা তুলে। কি সর্বনাশ, তুমি একটা থলে নিলে যে বড়?
আমি এক্ষুনি মালিককে বলছি। ও, তুই নামেও বুদ্ধু, কাজেও বুদ্ধু। মানে? এই বললি না যে ওই থলেগুলো সাধুদের জন্য? তা আমার নাম কি? আমার নাম কি? সাধু নাপিত। ওই যে সাধু, সাধু নাপিত। তাহলে এর মধ্যে তো একটা আমার পাওয়ার কথা, কি বল? কি সর্বনাশ, তুমি তো ঠিক কথাই বলেছো, এক্ষুনি মালিককে বলতে হবে। একদম না। কেন না কেন? উনি মহান ব্যক্তি, এই সব ছোটখাটো ব্যাপারে ওনাকে জড়িয়ে লাভ নেই। যা যা দেখিনি, তুই ভেতরে যা, আমি এবার চলে যেতে পারবো। এই যে মণিভদ্র, হিসেব এনেছি। হ্যাঁ, এই জিনিসপত্রগুলো আমার লাগবে। প্রায় 50 গাড়ি জিনিসপত্র তো হবেই। তাই জিনিসগুলোর জন্য সামান্য কিছুও যদি এখন দিতে পারতে। সত্যি বলছি ভাই মণিভদ্র, আমি কিছুই এখন দিতে পারবো না। এখন তুমি যদি জিনিসপত্র না দিতে চাও তাহলে আমার আর কিছুই করার নেই ভাই। না 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 না, এ কি বলছো? ছি ছি ছি, আমাদের কত দিনের বন্ধুত্ব। এক্ষুনি আমি লোকেদের বলছি তোমার বাড়িতে মালপত্র পৌঁছে দিতে। না না, বাড়িতে পাঠাতে হবে না। আমি জাহাজের ব্যবস্থা করেই রেখেছি, এখান থেকে সোজা জিনিসপত্র নিয়ে জাহাজে উঠবো। ওগো, প্রায় 1 মাস তো হয়ে গেল, এখনো তো তোমার বন্ধু ফিরলো না। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি। পথে কোনো বিপদ আপদ ঘটলো না তো? কিছুই তো জানা যাচ্ছে না। কিন্তু যদি সত্যি এরকম হয় তাহলে? আমি তো ওকে চিনি। যদি এরকম কিছু হয় তাহলেও ও নিজের সঞ্চয় থেকে সব ধার শোধ করে দেবে। হুজুর, আপনার এক বন্ধু আপনাকে ডাকছে। আচ্ছা, তুই তাকে বসতে বল, আমি আসছি। তাহলে তুমি কি একবার তোমার বন্ধুর খোঁজ খবর নেবে নাকি? হ্যাঁ, তারই ব্যবস্থা করছি। আরে কি খবর? হ্যাঁ, কবে ফিরলে? কিরকম আছো ভায়া? চুপ করে আছো কেন? মনি, আমার সর্বনাশ হয়ে গেছে ভাই। কি হয়েছে খুলে বলো। বাণিজ্য করতে যাবার সময় ঝড়ে আমার জাহাজ সমস্ত মালপত্র নিয়ে ডুবে যায় ভাই। আমরা কোন রকমে প্রাণে বাঁচি, তারপর অনেক কষ্টে এখানে এসে পৌঁছতে পেরেছি। সে কি? অত অত টাকার জিনিসপত্র সব নষ্ট হয়ে গেছে? হ্যাঁ ভাই, কিন্তু তুমি চিন্তা করো না ভাই, আমি তোমার সমস্ত ধার শোধ করে দেব। আমাকে একটু সময় দাও। না 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 না, এ কি বলছো তুমি? বিপদে যদি বন্ধু বন্ধুকে সাহায্য না করে তাহলে মানুষ বাঁচবে কি করে? তুমি আপাতত এই সামান্য কিছু টাকা রাখো, আমি পরে বাকিটা। না 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 না, এ কি কথা বলছো? তুমি এখন বাড়ি যাও, তুমি এখন বাড়ি যাও, আমি বিকেলে তোমার বাড়ি যাচ্ছি। দেখো মণিভদ্র, আমার বক্তব্য হচ্ছে আস্তে আস্তে এই ক্ষতি সামাল দিতে অনেক বছর কেটে যাবে। তার থেকে ওর যদি মনে হয় যে আরেকবার বাণিজ্য যাত্রা করলে ও 1 মাসের মধ্যে তোমার সব টাকা শোধ করতে পারবে, তাহলে সেই চেষ্টাটাই করা ভালো নয় কি? কিন্তু এক্ষুনি আবার বাণিজ্য যাত্রা করবার মতো জিনিসপত্র তো পাবে কোথায়? সে জিনিসপত্র তুমি দেবে। দেখো ভাই, আমি আমার দোকানের অর্ধেক মালপত্র ওকে দিয়ে দিয়েছিলাম। তার প্রাপ্য না পেলে আমি কি করে ওকে আরো জিনিসপত্র দিতে পারি? আমি তোমার সব ধার শোধ করে দেব মণিভদ্র। সে আমি জানি, কিন্তু আমার ব্যবসার সর্বস্ব তোমায় দিয়ে দিলে আমার স্ত্রী পুত্র খাবে কি? সে তুমি কিচ্ছু চিন্তা করো না মণিভদ্র, এবারে আমি জামিনদার রইলাম। ও যদি তোমাকে 1 মাসের মধ্যে এইবারে টাকা না দিতে পারে তাহলে এই টাকা আমি তোমাকে দেবো। হ্যাঁ, আমি তোমাকে দেবো। তাহলে ওর এই বিপদে লাভ ক্ষতি সবই আমাদের বন্ধুদের মধ্যেই ভাগাভাগি হয়ে যাবে। আচ্ছা, আমি তোমাদের কথা মানছি, কিন্তু একটা গল্প শোনো। কি গল্প? হ্যাঁ, শোনোই না গল্পটা। অনেক দিন আগে এক জঙ্গলে একটা কাক ছিল। সেখানে সে বেশ মনের সুখেই থাকতো। কিন্তু একবার এক গ্রীষ্মকালে প্রচন্ড গরম পড়ল, আর বৃষ্টির অভাবে সমস্ত পুকুর শুকিয়ে গেল। ওরে বাবারে, ও ও কি জল তেষ্টা পেয়েছে। ও কোথায় যে জল পাই। ও যাই, একবার নদীতে যাই, গিয়ে দেখি।
দেখি নদীতেও যে দেখছি এতটুকু জল নেই। বাবা রে, জল না পেলে যে মরেই যাব। হ্যাঁ হ্যাঁ, বুদ্ধি পেয়েছি পেয়েছি, মানুষদের গ্রামে গেলে নিশ্চয়ই জল পাবো। আরে ওটা কি? একটা জ্বালা মনে হচ্ছে। আরে এতে জল আছে দেখছি। না না, কিছুতেই জলের নাগাল পাচ্ছি না। আচ্ছা দেখি দেখি একটু চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি পেয়েছি, উপায় পেয়েছি। বাহ, সুন্দর গল্প। কিন্তু ভাই, আমাদের এটা কেন শোনালে তা তো বুঝতে পারছি না। এই গল্পটার মানে হলো উপস্থিত বুদ্ধি, ধৈর্য আর অধ্যবসায় থাকলে একটু একটু করে লক্ষ্যে পৌঁছানো যায়। কাক যেভাবে একটি একটি করে নুড়ি ফেলে জল খেতে পেরেছিল, তুমিও যদি সেই রকম একটু একটু করে আবার ব্যবসাকে দাঁড় করিয়ে দিতে পারো, তাহলেই সেটা নিরাপদ হবে। না মণিভদ্র, এটা গল্প, গল্প গল্পই হয়, এর সাথে জীবনের মিল খুঁজতে যাওয়া ঠিক নয়। এখন তুমি সোজাভাবে বলো তো দেখি ভাই, আমাদের সাহায্য করবে কি না? এই কথা আবার আসছে কেন? আমি তো বলেইছি যে আমি তোমায় সাহায্য করব। কালই তোমরা তোমাদের জিনিসপত্র নিতে আসতে পারো। ধন্যবাদ মণিভদ্র, অসংখ্য ধন্যবাদ। না না না, এই কথা বলো না। আমি এখন আসি। সাবধানে যেও। সে আর বলতে, তুমি নিশ্চিন্ত থাকো ভাই। দেখো ভাই কাঞ্চন বর্মা, তোমাকে কিন্তু যেভাবেই হোক আগামী 1 মাসের মধ্যে সমস্ত জিনিস বিক্রি করে লাভের টাকা নিয়ে ফিরে আসতে হবে। না হলে কথা অনুযায়ী আমাকে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে এই মণিভদ্রের ধার শোধ করতে হবে ভাই। ও কথা বলো না, ভগবানের কাছে প্রার্থনা করো ও যেন সফল হয়। প্রণাম মণিভদ্র মশাই। প্রণাম। বলুন, আপনার জন্য ঠিক কি করতে পারি? আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি 15 দিন আগে আমার থেকে 10 গাড়ি দামি রেশমি সুতো নিয়েছিলেন। তার অর্ধেক টাকা আপনি দিয়েছিলেন। আজ তাই বাকি অর্ধেকটা নিতে এসেছি। সেই বাকি টাকা তো 1 মাস বাদে দেবার কথা। আমার বন্ধু কাঞ্চন বর্মা ব্যবসা করে দেশে ফিরলে তারপর। ছি 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 মণিভদ্র মশাই, রাজ্য শুদ্ধ লোক জানে আপনার মতন সৎ নির্লোভ লোক হয় না। আর আপনি কিনা এভাবে মিথ্যে কথা বলছেন। আমি মিথ্যা বলি না ভাই। আমার বন্ধু সত্যিই বিদেশে বাণিজ্য করতে গেছে। আমি নিজে তার জাহাজে মালপত্র তুলে দিয়ে এসেছি। সে যদি গিয়েও থাকে তবে ফিরে এসেছে, আপনি খোঁজ নিয়ে দেখুন। আমি এক্ষুনি যাচ্ছি। সত্যি তো, এ তো কাঞ্চন বর্মারই জাহাজ। তাহলে নিশ্চয়ই গতকাল ফিরেছে। যাই যাই, ওর বাড়িতে গিয়ে দেখা করি। মহারাজের গুপ্তচর নিশ্চয়ই এতক্ষণে মণিভদ্রকে খবরটা দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর ওই মণিভদ্র এক্ষুনি এলো বলে। এবারই সবচেয়ে বাজে ব্যাপার ঘটবে, বুঝলে? আমার মন একদম সায় দিচ্ছে না। আমারও সেই একই অবস্থা ভাই। কিন্তু ভাই মনে রেখো, আমরা এরকম না করলে এই মহারাজ কিন্তু আমাদের শুলে চড়াবেন। কাঞ্চন বর্মা, বাড়ি আছো নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই মণিভদ্র, এসো এসো। হ্যাঁ বলো
বলো কি খবর বলো। আমার খবর তো ভালোই। তা তোমার বিদেশে ব্যবসা বাণিজ্য কেমন হলো বলো? কি বলছো কি মণিভদ্র, আমি আবার কবে বিদেশ গেলাম ভাই? এ কি হেঁয়ালি করছো ভাই তুমি? আমার থেকে ধারে জিনিসপত্র নিয়ে তুমি ব্যবসা করতে যাওনি? মিথ্যে বলো না মণিভদ্র, আমি কারো কাছ থেকে কখনো ধারে কোনোদিন জিনিস নিইনি ভাই। আচ্ছা মণিভদ্র, তোমার কি হয়েছে বলো তো? হ্যাঁ, এ কি বলছো তোমরা? 15 দিন আগে এই বাড়িতে এইখানে বসে তুমি বলেছিলে কাঞ্চন বর্মার টাকা মেটাতে না পারলে তুমি আমায় টাকা দেবে। এতক্ষণ তুমি ওকে বলছিলে টাকা ফেরত দেওয়ার জন্য, আর এখন আমাকে বলছো? হ্যাঁ, আমার মনে হয় তোমার তোমার এই শরীর খারাপ হয়েছে ভাই। যাও যাও যাও, এখন বাড়ি যাও দেখি। আমি বুঝতে পেরেছি আমার সরলতার সুযোগ নিয়ে তোমরা আমাকে ঠকিয়েছো। আমি এর বিচার চাইতে রাজার কাছে যাব। যাও যাও, যেখানে খুশি যাও। তোমার মতো মুখোশ পরা শয়তান আমাদের অনেক দেখা আছে। মণিভদ্র, তুমি জানো তুমি কি বলছো? হ্যাঁ মহারাজ, আমার এই দুই বন্ধুই আমার এই সর্বনাশ করেছে। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ওদের ডেকে পাঠাচ্ছি। প্রণাম মহারাজ। তোমাদের যে জন্য ডাকা। মহারাজ, মণিভদ্রকে এখানে দেখে আমরা মনে হয় ব্যাপারটা কিছু বুঝতে পারছি। ও নিশ্চয়ই বলছে যে ও আমাদের থেকে টাকা পায়। হ্যাঁ, এবং এটাও বলেছে যে তোমরা ওকে ঠকিয়েছো। জানো এর শাস্তি কি? মহারাজ, আমরা যদি ওকে ঠকাই তাহলে নিশ্চয়ই শাস্তি দেবেন, কিন্তু তার আগে ওর থেকে এই অভিযোগের প্রমাণটা চাওয়া হোক। আচ্ছা মণিভদ্র, তুমি যে বলছো কাঞ্চন বর্মা তোমার থেকে দ্বিতীয়বার জিনিসপত্র ধারে নিয়েছে, তার কোনো কাগজপত্র আছে? কাগজপত্র? না মহারাজ, কোনো কাগজপত্র তো নেই। সম্পূর্ণ কথার ভিত্তিতে আমি ওকে সব জিনিসপত্র ধারে দিয়েছিলাম। বেশ, কিন্তু এই কথা কার সামনে হয়েছিল? মহারাজ, ওর সামনে। ওই বলেছিল কাঞ্চন বর্মা টাকা শোধ দিতে না পারলে ওই আমাকে সব শোধ করে দেবে। আচ্ছা মহারাজ, কাঞ্চন বর্মা ধার নিল, সে ধার শোধ করব আমি? হ্যাঁ, অথচ দেখুন কোনো কিছুই কাগজে লেখা নেই। এটা কি বিশ্বাসযোগ্য মহারাজ? প্রণাম মহারাজ। শুনলাম আপনিও নাকি মণিভদ্রের থেকে টাকা পান। হ্যাঁ মহারাজ, মণিভদ্র আমাকে বলেছিল 10 গাড়ি দামি রেশমের সুতো দিতে। তার বিনিময়ে ও আমাকে অর্ধেক টাকা দিয়েছিল, আর বাকি টাকা কাঞ্চন বর্মা বাণিজ্য থেকে ফিরে এলে দেবে। এ কথা সত্য মণিভদ্র? হ্যাঁ মহারাজ, এই সব জিনিসপত্রই আমি কাঞ্চন বর্মার জন্য নিয়েছিলাম। মহারাজ, শুধু মৌখিক কথায় ব্যবসা হয় না মহারাজ। মণিভদ্র কাঞ্চন বর্মার নাম করে কার থেকে কি কিনেছে তার দায়িত্ব তো কাঞ্চনের নয়। ঠিক, আমার আদেশ হলো এই মুহূর্তে মণিভদ্র রেশম সুতোর দাম মিটিয়ে দেবে এবং তোমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের জন্য 10,000 সোনার মোহর তোমাদের দেবে। একই বিচার মহারাজ, একই বিচার। আপনার বিচারে আমি নিরপরাধ হয়েও শাস্তি পাবো, আর অপরাধীরা পুরস্কার। যা বললাম সেই মতো কাজ না করলে তোমায় আমি কারাগারে পাঠাবো মণিভদ্র। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। আপনার আদেশ আমি মেনে নিলাম, কিন্তু আমায় 2 দিন সময় দিন। এমনিতেই এত অর্থ তো আর আমার কাছে নেই। ঠিক আছে, তোমায় আমি 2 দিন সময় দিচ্ছি, তুমি এবার যেতে পারো। মহারাজ, এই অর্থ আপনি গ্রহণ করুন। কিসের অর্থ? মণিভদ্রের থেকে নেওয়া সমস্ত জিনিসপত্রের দাম মহারাজ। এ তো তোমাদের প্রাপ্য, তোমরাই সব কাজ করেছো। মহারাজ, আমরা ব্যবসা করে খাই, কিন্তু লোককে ঠকাই না। আপনার আদেশে আমরা মণিভদ্রের মতো মানুষকে ঠকাতে এবং মিথ্যাবাদী প্রমাণ করতে বাধ্য হয়েছি। এই পাপের অর্থ আমরা ভোগ করতে পারবো না মহারাজ, আপনি আমাদের ক্ষমা করুন। মহারাজ, নিজের চোখেই তো দেখলেন। হ্যাঁ দেখলাম, মণিভদ্রকে এরা ভক্তি করে আর আমাকে ভয় পায়। যাই হোক, তুমি মণিভদ্রের ওপর নজর রাখো। ভিক্ষুককে কিছু সাহায্য করুন। হে মহাত্মা, আপনাকে দেবার মতো কিছুই যে আমার কাছে নেই। আপনি আমার এই আংটিটা রাখুন।
ভগবান তোমার মঙ্গল করুক। ভগবান কি করেন, কেন করেন, আমরা কেউই কিচ্ছু জানি না। আমার এই দুঃখের পেছনে নিশ্চয়ই তার কোনো বিশেষ কারণ আছে। কি হলো মহারাজ, কি বললেন? কি আর বলবেন, উনি আমাকেই মিথ্যেবাদী বললেন। আমারই জরিমানা হলো, এখন সেই অর্থ কোথা থেকে আনবো সেটাই তো চিন্তা। তুমি বরং আমার কিছু গয়না বিক্রি করে ওদের পাওনা মিটিয়ে দাও। আমি কোন মুখে তোমার গয়না বিক্রি করব বলতে পারো? অত চিন্তা করছো কেন? আজ সময় খারাপ যাচ্ছে, কাল ভালো সময় আসবে, আবার গয়না হবে, অর্থ হবে। তুমি বসো, আমি গয়নাগুলো নিয়ে আসি। এই নাও, এগুলো বিক্রি করে টাকাটা দিয়ে এসো। দাও। আসুন আসুন, আরে মণিভদ্র বাবু যে, আরে কি 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 গয়না দেখাবো বলুন বলুন, কি গয়না দেখাবো? আজ আপনার কাছে গয়না কিনতে নয়, গয়না বিক্রি করতে এসেছি। আমার এক্ষুনি বেশ কিছু টাকার দরকার। আপনি একটু বসুন, আমি ভেতর থেকে এগুলো একটু পরীক্ষা করে আসছি। এই যে মহাজন, একই কে আপনি? আরে আরে এখানে ঢুকলেন কি করে? আমি রাজার লোক, এই দেখো তার প্রমাণ। বলুন বলুন, আমি কি করতে পারি? এর মধ্যে অর্ধেক গয়না সরিয়ে রাখো, বাকি অর্ধেকের দাম মণিভদ্রকে দাও। যাও। সে কি, এ তো চুরি! যা বলছি তাই করো, না হলে সোজা গারদে। হায় ভগবান! আমি যে তোমাকে এই কথা বলেছি তা যেন মণিভদ্র জানতে না পারে। যদি জানতে পারে তাহলে বুঝতেই পারছো। হায় ভগবান! এখন এখন মণিভদ্রকে মুখ দেখাই কি করে? দেখলেন? আচ্ছা, কত টাকা পেতে পারি মনে হয়? মানে হলো গিয়ে আপনি মানে ওই মানে 10,000 মোহর পেতে পারেন। সে কি, মাত্র এইটুকু? আমি তো আরো বেশি ভেবেছিলাম। দেখুন, আপনি আমার পুরনো খরিদ্দার, আপনাকে আপনাকে আরো 1,000 মোহর দিতে পারি, না হলে লোকসান হয়ে যাবে। এই নিন নিন, ধরুন ধরুন ধরুন। এবার এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যান বাড়ি যান। কি হলো মণিভদ্র মশাই, আমার টাকার কি হলো? আজই কিন্তু আপনাকে টাকা দিয়ে দিতে হবে, না হলেই কিন্তু হাজত বাস। আমাকে আমার কর্তব্যের কথা বারবার করে মনে করাতে হবে না ভাই। এই নিন আপনার টাকা। এতে 10,000 সোনার মোহর আছে। দিন। না, আগে আপনি লিখিতভাবে দেবেন যে টাকা পেয়ে গেছেন, তবেই আমি এই টাকা আপনাকে দেব। ঠিক আছে, আমি আপনার বাড়ি গিয়ে রসিদ দিয়ে টাকা নিয়ে আসবো। কি হলো? গয়না বিক্রি করে সব ধার শোধ করতে পারলে? না, সোনার দোকানেই প্রায় অর্ধেক দাম দিল। সে কি? হ্যাঁ গো, পৃথিবীর এই সার সত্যটা এবার বুঝতে পারছি। ভালো মানুষের কোনো দাম নেই গো, এই জগতে কোনো দাম নেই। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে? নিশ্চয়ই, বলো না, কি জিজ্ঞাসা করতে চাইছো? তোমার এই যে লোকের পরোপকার করার চেষ্টা, সততা, সে সব কি লোক দেখানোর জন্য করো, নাকি নিজের অন্তর থেকে, ভেতর থেকে এসব করে খুশি হও? অবশ্যই, যা করি নিজের অন্তর থেকে করি। তাহলে কে তোমার সাথে কি করলো, কি ভাবলো, তা নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই। তোমায় একটা গল্প বলি, শোনো। কি গল্প? আহা, শোনোই না। অনেকদিন আগে এক জঙ্গলে এক গাছের উপর থাকতো একটা পায়রা, আর সেই গাছের নিচেই ছিল একটা বড় পিঁপড়ের বাসা। তাদের মধ্যে একটা পিঁপড়ের নাম ছিল পিপিলক।
চললে কোথায়? নদীর ধারে। নদীর ধারে? নদীর ধারে কেন? খাবারের সন্ধানে। কিন্তু বর্ষার জলে নদী যে একেবারে ভরে আছে, আর যদি তুমি পা হড়কে পড়ে যাও তাহলে তো বিপদ হয়ে যাবে। বিপদের ভয়ে ঘরে বসে থাকলে কি চলবে? এরপর বর্ষা যদি আরো বাড়ে তখন তো বাইরে বেরিয়ে খাবারের সন্ধান আর করা যাবে না। তাই এখনই যাই, সময় থাকতে থাকতে যদি বাসার ভেতর খানিক খাবার সঞ্চয় করে রাখতে পারি। যাবেই যখন তখন আর পিছু ডাকবো না, তবে সাবধানে যেও। তুমি কোনো চিন্তা করো না। উহ, খুব তেষ্টা পেয়েছে, যাই নদীর জলে গলাটা একটু ভিজিয়ে নি। বাহ, দারুণ তো! ওই তো অনেকগুলো ভাত পড়ে রয়েছে, যাই মুখে করে নিয়ে আসি। হায় হায়, এই কি হলো? নদীর ঢেউ যে আমায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। এখানে তো কেউ নেই যে আমায় এসে বাঁচাবে। কেউ আছো? কেউ আছো? বাঁচাও, বাঁচাও! কেউ আছো? বাঁচাও, কি বাঁচাও! নদীর জলে কালো পিঁপড়েটা যে ভেসে যাচ্ছে। বাঁচাও, কেউ আছো? না, কিছু একটা করতেই হচ্ছে। কেউ আছো? বাঁচাও, বাঁচাও! পিঁপড়ে ভাই, এই পাতাটার উপর ওই ভেলার মতো চেপে বসো, তাহলেই তুমি বেঁচে যাবে। পায়রা ভাই, আজ তুমি আমার প্রাণ বাঁচিয়ে যা উপকার করলে, জীবনে যদি কখনো তোমার কোনো উপকারে লাগতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। দূর দূর, কার মুখ দেখে যে উঠেছিলাম আজ! সারাদিন বনের মধ্যে ঘুরে বেড়ানোই সার হলো, একটাও শিকার নজরে এলো না। এদিকে খিদে তেষ্টায় যে পার চলছেই না। আর কি যে আরে, গাছের ডালে একটা বেশ নধর পায়রা না? বাহ বাহ বাহ! যদি এই পায়রাটাকে মারতে পারি তাহলে আগুনে ঝলসে ওটার মাংস খেয়ে পেটটা ভরানো যাবে। নি আরে, তীর ধনুক হাতে লোকটাকে তো দেখে মনে হচ্ছে শিকারী, কিন্তু এখানে কি করছে? কার দিকে তীর তাক করছে? সর্বনাশ! শিকারী তাহলে পায়রাটাকে মারার জন্য নিশানা করছে। দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি। এই গল্পের মানে কি বুঝলে? যে কোনো জন্তুই উপকারীর প্রতিদান ফেরত দেয়। ঠিক, একটা সামান্য জন্তু যখন উপকারীকে ভোলে না, তখন মানুষেরাও তা করবে না। কিন্তু সবাই তো তাই করছে। আজ যারা আমার সর্বনাশ করতে চাইছে তাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় আমি সাহায্য করেছি। কয়েকজন খারাপ লোকের জন্যে সবাইকে খারাপ ভেবো না।
তুমি তোমার কাজ করে যাও। সে তো বুঝলাম, কিন্তু জরিমানার টাকা দেওয়ার মতো কোনো টাকা যে আর আমার কাছে নেই। সমস্ত গয়নাও তো বিক্রি হয়ে গেছে। তুমি বরং এই বাড়িটাকে বিক্রি করে দাও। সে কি, এই বাড়ি বিক্রি করলে তোমায় নিয়ে রাখবো কোথায়? অত চিন্তা করো না, আমাদের দুজনের থাকার মতো যে কোনো একটা ছোট কুঁড়ে ঘর পেয়ে যাবই। আমি জানি না ঈশ্বর আমাকে দিয়ে কি কি কাজ করাবেন, কিন্তু তোমার কথা শোনা ছাড়া আর তো কোনো রাস্তাও নেই আমার। চলো তাহলে, চলো শুয়ে পড়ি, কাল সকালে যা হবার হবে। আজকে আমার কাছে সোনার দোকানে এসেছিল। কেন, কোনো গয়না কিনলে নাকি? না, সে বলছিল যে আজ বিকেলে নাকি মণিভদ্র গিয়েছিল তার কাছে। মণিভদ্র গয়নার দোকানির কাছে? কেন? বইয়ের গয়না বিক্রি করতে। সে কি, তার মানে মহারাজের জরিমানার টাকা দেওয়ার জন্য সে তার বউয়ের গয়না বিক্রি করেছে? হ্যাঁ, কিন্তু মহারাজের এত শয়তানি বুদ্ধি যে তার গুপ্তচর জোর করে দোকানিকে ভয় দেখিয়ে মণিভদ্রকে ঠকাতে বাধ্য করেছে। দেখো ভাই কাঞ্চন বর্মা, এই ঘটনাটা আমার প্রথম থেকেই ভালো লাগছিল না। চলো আমরা গিয়ে মহারাজকে বলি ওই মণিভদ্র আমাদের টাকা দিয়ে দিয়েছে। আর মহারাজ যদি সেই টাকা চান, আমরা নিজেরাই সেই টাকা দিয়ে দেবো। বন্ধু হয়ে মণিভদ্রের ব্যবসা নষ্ট করেছি, এখন মিথ্যা জরিমানা হিসাবে ওর বউয়ের গয়না বিক্রির টাকা নিলে নিজের মুখ নিজেই দেখতে লজ্জা করবে ভাই। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। আমাদের দুঃসময়ে মণিভদ্র আমাদের কত সাহায্য করেছে। মহারাজের বিরুদ্ধে গিয়ে ওর পক্ষে দাঁড়াতে না পারি, এইটুকু কাজ তো করতেই পারি বলো। মণিভদ্র, ওঠো। মণিভদ্র। কে? আমি মণিভদ্র। ভালো করে দেখো আমায় চিনতে পারছো কিনা। ভিক্ষুককে কিছু সাহায্য করুন। আপনি আমার এই আংটিটা রাখুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিনেছি। আপনি তো আজ সকালে রাজার কাছ থেকে ফেরার সময় সাহায্য চেয়েছিলেন। হ্যাঁ, তুমি নিঃস্ব হয়েও আমায় খালি হাতে ফেরাওনি মণিভদ্র। সে তো আমার কর্তব্য করেছি মাত্র। এরকম কর্তব্য তুমি আগের জন্মেও করেছো, আমায় সাহায্য করেছিলে, তাই আমি আজ তোমায় তার প্রতিদান দিতে এসেছি। আগের জন্ম? কই, আমার তো কিছু মনে পড়ছে না। বেশ, তোমায় বলছি শোনো। আগের জন্মে আমি এক সিংহ ছিলাম আর তুমি ছিলে এক ইঁদুর। আমরা একই জঙ্গলে থাকতাম। দেখো দেখো সেই ঘটনা। সর্বনাশ, এ তো শিকারির পাতা জাল। ওই জন্মে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আর তারই প্রতিদান তোমাকে দিতে চাই আমি। কিভাবে? তোমার অবস্থা আমি জানি, আর কেন তা হচ্ছে তাও জানি আমি। কিন্তু চিন্তা করো না, সব বিপদ কেটে যাবে। কাল সকালে আমি আসব তোমার বাড়ি। এসে উচ্চারণ করব বুদ্ধং শরণং গচ্ছামি। তুমি এই কথা শোনার সাথে সাথে কোনো কথা না বলে আমার মাথায় লাঠি দিয়ে মারবে। সঙ্গে সঙ্গে আমি সোনার মূর্তিতে রূপান্তরিত হব। সেই সোনা বিক্রি করে তুমি তোমার সমস্ত ধার শোধ করতে পারবে। এই আপনি কি বলছেন? যা বলছি সেই রকমই করো, ভগবান তোমার মঙ্গল করবেন। সাধু মহারাজ! কি হলো তোমার? চিৎকার করলে কেন? স্বপ্নে এক সাধু এসেছিলেন আমার কাছে। কি বললেন তিনি? তিনি কাল সকালে মানুষ রূপে আসবেন আমার কাছে। আমি তার মাথায় লাঠি দিয়ে মারলেই
তিনি তৎক্ষণাৎ নাকি সোনার মূর্তি হয়ে যাবেন। এ কি সম্ভব? জানি না, আমি কিছুই বুঝতে পারছি না গো। কাল সকালেই সব দেখা যাবে। বাবু, নাপিত এসেছে। যা যা তাড়াতাড়ি নিয়ে আয় এখানে। এখানে? হ্যাঁ হ্যাঁ, আজ আমি এখানেই দাড়ি কাটবো। আমি কাজ শুরু করি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি দাড়ি কাটো। অন্যদিন তো ধীরে সুস্থে দাড়ি কাটি, আজ এরকম তাড়াহুড়ো করতেছি কেন? এ জানে বাবা, বড় লোকদের সব বড় সড়ো ব্যাপার। আরে কি এত বিড়বিড় করছো? নাও নাও নাও, তাড়াতাড়ি দাড়ি কাটো। বুদ্ধু, তুই একটা লাঠি এনে রেখে যা তো এখানে। এ কি রে বাবা, দাড়ি কাটার পর প্রত্যেক দিন টাকা দেয়, আজ ঠেঙাবে নাকি? এই সাধুদের থলে চুরির ব্যাপারটা জেনে গেছে নাকি? কি হলো, কাটো দাড়ি। এই যে কাটতেছি তো। দাঁড়াও, থামো। বুদ্ধং শরণং গচ্ছামি। এ কি, সে লাঠি নিয়ে সাধুটার পানে টুকটুক করে এগোচ্ছে কেন? এ কি? এই সোনার টুকরোটা রাখো, আর যা দেখলে সেটা ভুলে যাও। কাউকে এ কথা বললে কেউ বিশ্বাস করবে না, তোমায় সবাই পাগল ভাববে। সাধু সোনা, সোনা সাধু, সোনা সাধু। কি বিড়বিড় করছো? যদি নিজের ভালো চাও তো চুপ করে থেকো। বুদ্ধ, আমায় ডাকছেন? ওকে বাড়ি দিয়ে আয়, ওর মাথা খারাপ হয়ে গেছে। সাধু সাধু, সোনা সোনা সোনা, লাঠি লাঠি লাঠি, সোনা সাধু। কি গো, সাধু এসেছিলেন? এসো এসো এসো, দেখো। এ কি সত্যি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি 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 সত্যি। এবার এবার আমাদের দুর্ভাগ্য সব কেটে যাবে। এইটা কি করে সম্ভব হলো? হ্যাঁ, বৌদ্ধ সন্ন্যাসীর মাথায় মণিভদ্র লাঠি দিয়ে ঘা বসালো, আর সঙ্গী সঙ্গী রক্ত মাংসের সন্ন্যাসী সোনার সন্ন্যাসীতে পরিণত হয়ে গেল। আচ্ছা, মণিভদ্র কি তাহলে এভাবেই অনেক টাকা পয়সার মালিক হয়েছে? কি আজব কায়দা রে বাবা! হ্যাঁ, সাধু পেটাও, সোনা কামাও। এই সাধুটাকেই আমার দরকার। এই সাধু বাবাটাকে পটিয়ে পাটিয়ে আমার বাড়ি নিয়ে যেতে হবে, আর তারপরে সাধু পেটাও, সোনা কামাও। শুভমস্তু। সাধু বাবা, আজ আমার ব্রত উদযাপন। ব্রত উদযাপন? সে তো খুব ভালো কথা। আমার মনের খুব ইচ্ছা যে আপনাকে আমার বাড়িতে নিয়ে গিয়ে আপনার একটু সেবা করি। সেবা মানে? বেশি কিছু না, ওই একটু ভালো মন্দ খাওয়ানো আর কি। দেখো, আমি সর্বত্যাগী সন্ন্যাসী, কারোর বাড়ি গিয়ে ভালো মন্দ আহারে তাই আমার তেমন প্রবৃত্তি নেই। একই কথা বলতেছেন সাধু বাবা, হ্যাঁ একই কথা বলতেছেন। আজ আপনি আমার অতিথি না হলি পারে যে আমার ব্রত উদযাপনে বিঘ্ন ঘটে যাবে সাধু বাবা। বিঘ্ন ঘটে যাবে? ঠিক আছে, তবে চলো। এই জল চৌকিটাতে বসি, আপনি একটু বিশ্রাম করেন, আমি আপনার সেবার বন্দোবস্ত করি। হ্যাঁ, তথাস্তু। সত্যি বড় পুণ্যবান মানুষ, সাধু মহাত্মাদের ওপর কত শ্রদ্ধা।
কি করছো? কি করছো? আমায় মারছো কেন? তোমায় মারলি তুমি সোনা হয়ে যাবে তাই, কিন্তু সাধু বাবু এক গায়ে তো তুমি সোনা হলে না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, বেশ কয়েক ঘা দিতে হবে। সাধু বাবু, তোমার সোনার কেল্লা কোথায় সাধু বাবু? মেরে ফেললে কি সমাচার? ওরে বাপরে, পালা 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 এখান থেকে। না, এই সাধুটার মনে হয় পুণ্যি কম ছিল। এবার আর একটা একটা করে আনলি হবে না, একসঙ্গে বেশ কয়েকটাকে আনতে হবে, তাহলে তার মধ্যে থেকে একটা না একটা সোনা হবেই। এবার থেকে ধর্মপ্রচারের ব্যাপারে আমাদের আরো একটু সচেষ্ট হতে হবে। কি করতে হবে বলুন? আমার ইচ্ছে কাল সকাল থেকে আমরা একটা অঞ্চল বেছে নিয়ে সেখানকার ধর্মপ্রাণ মানুষদের মধ্যে ধর্মের বাণী শোনাবো এবং সেই অঞ্চলেই ধর্মপ্রাণ মানুষদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করে ক্ষুধা মেটাবো। হরি ওম তৎসৎ। এ তো খুব ভালো প্রস্তাব। তাহলে কাল থেকেই শুরু হোক আমাদের ধর্মপ্রচার। তুমি কে? একে আমি একজন অতি সাধারণ মানুষ। হঠাৎ করি আপনাদের আশ্রমে ঢুকে পড়ে আপনাদের কথা শুনছিলাম। সত্যি সত্যি কি মহৎ পরিকল্পনা আপনাদের। মানুষ আপনাদের কাছে না এলে মানুষের কাছে গিয়ে ধর্ম প্রচার। বাহ বাহ। এছাড়া আর উপায় কি বলো? মানুষের মধ্যে ধর্মভাব জাগাতে না পারলে মানুষ যে দিনে দিনে অনাচারী হয়ে উঠবে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন, যথার্থ বলেছেন। এই যে আমি ধর্মের আর কতটুকুই জানি বলুন তো? কে জানে নিজের অজান্তে আজ পর্যন্ত কত অনাচারী না করে ফেলেছি। বাহ, বড় স্পষ্ট কথা বললে তো। এমন কথা তো আজকাল আর কারো মুখেই শুনি না। পেটে এক বর্ণ ধর্মের জ্ঞান নেই, অথচ এমন ভান করে যে কত বড় ধার্মিক। তা তোমার নাম কি? আগে সাধু। সাধু? বাহ বাহ, সার্থক তোমার নাম। একটা কথা বলবো সাধু মহাত্মা? বলো। বলছিলাম কি, কাল আপনারা সকলে আমার বাড়িতে যদি পায়ের ধুলা দেন, আমি আমার অঞ্চলের অনেক লোক জোগাড় করে রাখবো। আপনারা তাদের ধর্মের কথা শোনাবেন ও আমি আপনাদের সামান্য একটু সেবা করব। এ তো অতি উত্তম প্রস্তাব। তাহলে ওই কথাই রইল, কাল আমরা তোমার বাড়িতেই যাব। এ তো আমার পরম সৌভাগ্য। সাধু, সাধু। আশ্রমের সাধুরা নাপিতের বাড়ি এলো কেন? পুরো ব্যাপারটাই তো দেখতে হবে মনে হচ্ছে। আসুন আসুন, কি সৌভাগ্য আমার, আপনারা আজ আমার বাড়িতে পায়ের ধুলা দিলেন। আপনারা ততক্ষণ এই আসনে বসে একটু জিরিয়ে নিন। এই রোদে কতটা পথ হাঁটিয়ে আসতে হয়েছে আপনাদের। ওসবে আমাদের কোনো ক্লান্তি হয় না। তুমি বরং ধর্মপ্রাণ মানুষদের ডেকে নিয়ে এসো। তা তো আনবই, তবে তার আগে যে আপনাদের একটু সেবা করব আমি। উত্তম। মানুষটা নামেও সাধু, স্বভাবেও সাধু। ঠিক বলেছ, যথার্থ বলেছ। এ কি চারটে লাঠি নিয়ে এলে কেন? আপনাদের যেমন ধর্মের মূল বাণী আছে, আমারও তেমনি আছে কর্মের মূল বাণী। সাধু পেটাও, সোনা কামাও। তোদেরকে পেটিয়ে মেরে আমি তোদের থেকে সোনা বের করেই ছাড়বো। এসব আবার হয় নাকি? হয় না মানে কি? হয় না মানে কি? আমি নিজের চোখে দেখেছি সাধু মেরে সোনা পাওয়া যায়। তাড়াতাড়ি সোনা হয়, তাড়াতাড়ি সোনা হয়। না 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 না, এসব আর চলতে দেওয়া যায় না। শয়তান, এসব হচ্ছে নিরীহ সাধুদের ডেকে এনে পেটানো হচ্ছে। চল চল, রাজার কাছে চল, তোর বিচার হবে। আপনারাও আসুন, রাজার কাছে নালিশ করবেন আপনারা। মণিভদ্র, ভাগ্যিস দেবদূতের মতো তুমি এসে পড়েছিলে, নাহলে এই চন্ডালটা হয়তো আমাদের প্রাণেই মেরে ফেলতো। সব কথা আপনারা রাজাকে গিয়ে বলবেন। চলুন। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে নিরীহ সজ্জন সন্ন্যাসীদের বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এরকম চোরের মার মারা। হ্যাঁ মহারাজ, এই দেখুন আমাদের সারা গায়ে লাঠি পেটার দাগ। এ তো রীতিমতো
কালশিটে। মহারাজ মহারাজ আমরা কারোর সাথে পাশে থাকি না, মানুষের মধ্যে ধর্ম প্রচার করাই আমাদের উদ্দেশ্য। তবু আপনার রাজ্যে আমাদের কেন অকারণে মার খেতে হবে মহারাজ? আমরা এর বিচার চাই মহারাজ, নচেত এ রাজ্য ছেড়ে আমরা চলে যেতে বাধ্য হব। আপনারা কেন চলে যাবেন? আমি কথা দিচ্ছি আপনারা সুবিচার পাবেন, নিশ্চয়ই পাবেন। ওই পাষণ্ডটা আমাদের পেটাচ্ছিল আর বলছিল সাধু পেটাও সোনা কামাও। আচ্ছা, কিরে নাপিত, তুই এ কথা বলেছিস? তাই সোনা পাওয়ার লোভে তুই এইসব নিরীহ সন্ন্যাসীদের ধরে পেটাচ্ছিলি? বল, এসব করেছিস কেন? বল, সত্যি কথা না বললে তোর কিন্তু নিস্তার নেই। শাস্তি শুধু আমি খাবো কেন? শাস্তি যদি খেতেই হয় তাহলে দি বেটা মুনিভদ্রকেও এর সাথে জড়িয়ে। কিরে, উত্তর দে। মহারাজ, এখন আমি বুঝতে পারতেছি সাধু পেটিয়ে আমি কতখানি অন্যায় করেছি, কিন্তু বিশ্বাস করুন মহারাজ, নিজের চোখে সবকিছু দেখে আমার মাথার মধ্যে কেমন যেন তালগোল পাকিয়ে গেছিল। মনে হয়েছিল ও যদি পারে তাহলে আমি পারবো না কেন। হেয়ালি ছেড়ে আসল কথা বল। আসল কথা কেন? আসল কথা কেন, সত্যি কথাটাই বলতেছি মহারাজ। রোজ সকালে আমি ব্যবসায়ী মণিভদ্রার দাড়ি কামাতে যাই। একদিন দাড়ি কামাতে গেছি, হঠাৎ এক বৌদ্ধ সন্ন্যাসী এসে হাজির হলেন মণিভদ্রের কাছে। বুদ্ধং শরণং গচ্ছামি। মুনিভদ্র, নাপিত যা বলছে তা সত্যি? সত্যি মহারাজ, তবে লোভের বশবর্তী হয়ে নিজের ইচ্ছেই ওই সন্ন্যাসীকে আমি মারিনি মহারাজ। আগের দিন রাতে ওই সন্ন্যাসী স্বপ্নে আমায় নির্দেশ দিয়েছিলেন। ওই জন্মে তুমি আমার প্রাণ বাঁচিয়েছিলে, আর তারই প্রতিদান তোমাকে দিতে চাই আমি। কিভাবে? কাল সকালে আমি আসব তোমার বাড়ি, আমার মাথায় লাঠি দিয়ে মারবে। সঙ্গে সঙ্গে আমি সোনার মূর্তিতে রূপান্তরিত হব। সেই সোনা বিক্রি করে তুমি তোমার সমস্ত ধার শোধ করতে পারবে। এসব আজগুবি কথা আমি বিশ্বাস করি না। কি তোমরা বিশ্বাস করার গল্প? মহারাজ, আমি যতদূর জানি মণিভদ্র অতি সজ্জন এবং ধর্মপরায়ণ মানুষ। শুধু সোনা পাওয়ার লোভে একজন সন্ন্যাসীকেও খুন করবে, এটা যে বিশ্বাস করা যায় না মহারাজ। আর মহারাজ, নাপিত যা বর্ণনা দিল তাতে মণিভদ্র ওই সন্ন্যাসীর মাথায় লাঠি দিয়ে অতি সামান্যই আঘাত করেছিল মাত্র, আর তাতেই ওই সন্ন্যাসীর শরীর সোনায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। মহারাজ, আমার মনে হয় এ কোনো দৈবিক ব্যাপার। দৈবিক হোক আর যাই হোক, আমাদের সকলের অলক্ষ্যে একটা যে হত্যা হয়ে গেছে সে কথা তো আমরা কেউ অস্বীকার করতে পারি না। যারা এতক্ষণ মণিভদ্রর হয়ে সওয়াল করছিল তারা কি বুক ঠুকে বলতে পারে জ্ঞানে কিংবা অজ্ঞানে মণিভদ্র এই সন্ন্যাসীকে খুন করেনি? আমি শুধু সন্ন্যাসী ঠেঙিয়েছি মাত্র, কাউকে মেরে তো ফেলিনি। কিন্তু মণিভদ্র একজনকে ঠেঙায় মেরে ফেলিছে, তাহলে আমার শাস্তি হলে ওর হবে না কেন? হ্যাঁ, শুধু দৈবিক ব্যাপার বলে বিষয়টাকে হালকা করে দেওয়া কিন্তু চলবেনি। ঠিক, বিষয়টা হালকা করে দেওয়া চলবে না। ঠিক আছে, আমি এখনই শাস্তি ঘোষণা করছি। মণিভদ্র ওই নাপিতকে ঘন জঙ্গলের ভেতরে নিয়ে গিয়ে ছেড়ে দেওয়া হোক। বাঘ কিংবা ভাল্লুক বা অন্য কোনো হিংস্র সাপদ ছিঁড়ে খাবে ওদের দেহ, এটাই হবে ওদের উপযুক্ত শাস্তি। এই বিচার কিন্তু ঠিক হলো না মহারাজ। আমি সারা জীবন ধর্মের পথে, ন্যায়ের পথে চলেছি, নিজের সব কিছু দিয়ে অন্যের উপকারে ব্রতী হয়েছি, কিন্তু আমার আক্ষেপ, আপনার ভুল বিচারে সর্বসমক্ষে আমি খুনি প্রমাণিত হয়ে গেলাম। হায় রে অদৃষ্ট, হায়। যা, এদের নিয়ে গিয়ে গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আয়, যা। থাক তোরা এখানে, এই তোদের উপযুক্ত শাস্তি। তবে একটা কথা মনে রাখিস, এই জঙ্গল থেকে পালিয়ে যাবার চেষ্টা করলেই আমাদের হাতে কিন্তু ধরা পড়ে যাবি, তাহলে আবার ধরে এনে এখানেই ছেড়ে দেব। যা যা। ভাল্লুকের হাত থেকে বাঁচতে মাটিতে মরার মতো চুপচাপ করে শুয়ে থাকো। মনে রাখবে, ভাল্লুকে মৃত মানুষ ছুঁয়েও দেখে না। তোমার কথা শুনে না পালিয়ে মরার মতো শুয়ে থাকি, আর ভাল্লুক বাবা জীবন এসে মরার উপরে খাড়ার ঘা দিয়ে যাক? না, আমি ওসবের মধ্যে নাই।
বুদ্ধু, তুই তুই এই জঙ্গলে? বাবু, আপনি একদিন আমায় পথ থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলেন, সে কথা কি আমি ভুলতে পারি? তাই আপনার এই বিপদে আমি জঙ্গলে না এসে কি করে থাকতে পারি বলুন? এই দেখুন, আমার হাতে একটা গাছের ডাল। এই গাছের ডাল দিয়ে কি করবি? কোনো জানোয়ার যদি আপনাকে আক্রমণ করে তাহলে আর কিছু পারি না পারি, হাতের এই ডাল দিয়ে তাকে দুঘা মেরে আপনাকে তো বাঁচাবার চেষ্টা করতে পারি। তুই আমায় এতটা ভালোবাসিস বুদ্ধু? বুদ্ধু, যখন সমস্ত মানুষের ওপর আমার বিশ্বাস ক্রমশ হারিয়ে যাচ্ছিল, তখন তোকে দেখে মনে হলো মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ। এই পৃথিবীতে বিশ্বাস, ভালোবাসা এখনো বেঁচে আছে রে বুদ্ধু। চ বুদ্ধু, চ আমরা লোকালয়ে ফিরে যাই। আরে আরে ওই তো, দেখো 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 সবাই, মণিভদ্র ফিরে এসেছে। দেখো সবাই, মণিভদ্রকে বাঘেও কিছু করেনি। মণিভদ্র, মণিভদ্র, বাঘে তোমার কিচ্ছু করেনি? না ভাই, বাঘ বা ভাল্লুক কেউ আমার কোনো ক্ষতি করেনি। আর ওই নাপিত? তাকে তো ভাল্লুকে খেয়ে ফেলেছে। শোনো শোনো সবাই, জঙ্গলের হিংস্র পশুরা পর্যন্ত আমাদের মণিভদ্রকে কিচ্ছু করেনি। সেখানে আমাদের ওই রাজা ওর ওপর একটার পর একটা অন্যায় করে চলেছে। হ্যাঁ হ্যাঁ, আমরা এর বিহিত চাই, বিহিত চাই। চলো চলো সবাই রাজার কাছে, চলো চলো। তোমরা অত উত্তেজিত হইও না, আমি নিজেই মহারাজের কাছে যাচ্ছিলাম। আমরা সবাই যাব আপনার সাথে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই যাব, সবাই যাব। বলো মণিভদ্র, আমার নির্দেশ অমান্য করে তুমি আবার কেন ফেরত এলে? জানো আমি তোমাকে এর জন্য এক্ষুনি প্রাণদণ্ড দিতে পারি। তা পারেন মহারাজ, কিন্তু আপনি দেখুন, আমি অপরাধী হলে তো পালিয়ে যেতাম, আমি তো আর ফেরত আসতাম না। মণিভদ্রের মুক্তি চাই, মুক্তি চাই। থামো সবাই। মণিভদ্র সসম্মানেই মুক্তি পাবে। আমি দেখতে চেয়েছিলাম মণিভদ্রের এই ভালো মানুষের পিছনে কোনো বিদেশি রাষ্ট্রের চক্রান্ত আছে কিনা। তাহলে প্রাণদণ্ড কেন দিয়েছিলেন মহারাজ? প্রাণদণ্ড ছিল শুধু ওকে ভয় দেখানোর জন্য। সকলের অলক্ষ্যে আমার গুপ্তচর ওর ওপর সর্বক্ষণ নজর রেখে গেছে। ওর বিন্দুমাত্র জীবন সংশয় হলে ওই গুপ্তচর ওকে রক্ষা করত। ও নির্ভীকভাবে উপস্থিত বুদ্ধির জোরে ভাল্লুক ও বাঘের হাত থেকে নিজেকে রক্ষা করেছে। তাহলে ব্যবসায়ী বন্ধুদের দিয়ে আমার ক্ষতি, সেসবের মূলেও কি আপনি? হ্যাঁ মণিভদ্র, আমি। অর্থবান অবস্থায় সৎ তো অনেকেই থাকতে পারে মণিভদ্র, কিন্তু অর্থহীন অবস্থায় যে ব্যক্তি সৎ থাকতে পারে সেই তো প্রকৃত সৎ ব্যক্তি। তোমার সমস্ত ধনসম্পত্তি তুমি আবার ফিরে পাবে। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। শুধু তাই নয়, আজ থেকে রাজ্য শাসনের ব্যাপারে আমার প্রধান পরামর্শদাতা হলো আপনাদের সকলের প্রিয় মণিভদ্র। জয় মণিভদ্র জয়, জয় মণিভদ্রের জয়, জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। আপনারা সকলে দৈবিক ব্যাপারে প্রমাণ চেয়েছিলেন, সেই প্রমাণ আমি আপনাদের দিলাম। সৎ মানুষকে মানুষ ত্যাগ করতে পারে, কিন্তু ঈশ্বর কখনো ত্যাগ করতে পারে না।